হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। আজকে জৈব রসায়নের আমরা মোটামুটি লাস্ট পার্ট ধরছি, যদি বা অনেক কোয়েশ্চেন্স আমি এখানে চয়েস করেছি, আরো কিছু কোয়েশ্চেন্স বাকি থেকে গেছে। তোমরা কমেন্ট সেকশনে বলো তোমাদের জৈব রসায়নের আরো ভিডিও লাগবে কিনা, তাহলে ডেডিকেটেড আর একটা ভিডিও নিয়ে আসবো। তার আগে জৈব রসায়নের দুটো ভিডিও দেওয়া হয়ে গেছে, পার্ট 1 আর একটা ইউপ্যাক নামকরণ। এই দুটো ভিডিও যাদের এখনো দেখা হয়নি, প্লিজ এইখানে পজ করে তোমরা সেই ভিডিওটা দেখো, চ্যানেলে তোমাদের এই ভিডিওগুলো দেওয়া আছে। আইইউপ্যাক নামকরণ তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও কেমন লাগলো, ঠিক আছে? তো চলো আজকের সেশনটা শুরু করি। তো জৈব রসায়নের আমরা মোটামুটি থার্ড পার্ট ধরছি এটাকে, ঠিক আছে? চলো, তো ফার্স্টে, ঠিক আছে, বলছে অ্যালডিহাইড কাকে বলে। দেখো এই টাইপের প্রশ্নগুলো কিভাবে সলভ করব মাথায় রাখবে। অ্যালডিহাইড মানে তার মধ্যে বন্ড সিএইচও থাকবে, তাই না? তাহলে আমরা বলবো যে সমস্ত যৌগের মধ্যে অ্যালডিহাইড মূলক থাকে, তাহলে যে সমস্ত যৌগের মধ্যে অ্যালডিহাইড মূলক থাকে তাদেরকে বলবো আমরা অ্যালডিহাইড। একটা উদাহরণ দিয়ে দিবে, যেমন HCHO এর নাম হচ্ছে ফর্মালডিহাইড, CH3CHO এর নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। তাহলে এরকম ভাবে নাম দিয়ে দিবে। তাহলে যেটা বললাম যে অ্যালডিহাইড কাকে বলে, যদি একান্তই বলে, তাহলে যে সমস্ত যৌগের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ থাকে বা অ্যালডিহাইড থাকে তাদেরকে বলবো আমরা অ্যালডিহাইড। তার উদাহরণ হিসেবে আমরা কি দেব, যে ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড। সেরকম ভাবে তোমাদেরকে যদি বলে অ্যালকোহল কাকে বলে, তাহলে যে সমস্ত যৌগের মধ্যে OH বা হাইড্রক্সিল মূলক থাকে তাদেরকে বলা হয় অ্যালকোহল। কার্বক্সিলিক অ্যাসিড কাদের বলা হয়, যে সমস্ত যৌগের মধ্যে কার্বক্সিল মূলক থাকে তাদেরকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এইভাবে আমরা সমস্ত কিছুর নাম এখানে লিখতে পারবো, ঠিক আছে? তাহলে আশা করি অ্যালডিহাইড কাকে বলে তার উদাহরণ দাও, এই পার্টটা আমরা মোটামুটি বুঝতে পারলাম, ঠিক আছে? চলো পরেরটাতে আসি। বলছে সমাবয়বতা কাকে বলে। মনে রাখবে যে সমস্ত যৌগের গঠন সংকেত একই কিন্তু কার্যকরীমূলক আলাদা বা কার্যকরীমূলকের অবস্থান আলাদা, তাদেরকে বলা হয় কি সমাবয়ব একে অপরের, এবং এই ধর্মকে বলা হয় সমাবয়বতা। যেমন ধরো আমি কথার মানে বলছি, আমি যদি C2H6O লিখি, আমি এখানে লিখছি, হ্যাঁ এটা মিটিয়ে এখানে লিখছি, তাহলে এটা কোয়েশ্চেন সেকশন আলাদা থাক, আমাদের অ্যান্সার সেকশন আলাদা থাক। যদি আমি কোনো জায়গায় C2H6O লিখে দিই, দেখো এখান থেকে দুটো যৌগ পাওয়া যায়, একটা CH3CH2OH আর একটা পাবো আমরা CH3OCH3। তুমি লক্ষ্য করো C2H6O এই যৌগ থেকে আমরা একটা পাচ্ছি অ্যালকোহল, দেখো CH3CH2OH, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেটার নাম হচ্ছে ইথানল। আর আমরা পাচ্ছি CH3OCH3, তার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার অথবা মিথক্সি মিথেন। তাহলে দুটো যৌগের দেখো গঠন একই কিন্তু তাদের কার্যকরী মূলক আলাদা, তাহলে এইরকম সিচুয়েশনে আমরা বলবো কি সমাবয়ব। তাহলে সমাবয়বতা কাকে বলে, যাদের গঠন সংকেত একই কিন্তু কার্যকরী মূলক আলাদা, তাদের বলবো সমাবয়ব, কার্যকরী মূলক ঘটিত সমাবয়ব। তাহলে যদি সেম জিনিসই ভাবি, CH3CH2CH2OH এর নাম কি না, তো প্রোপান 1 অল। আর CH3CHOH CH3 এর নাম প্রোপান 2 অল। তুমি লক্ষ্য করো এই প্রথমটাতে হাইড্রক্সিল মূলকটা আছে 1 নম্বর কার্বনে, আর দ্বিতীয়টা থেকে হাইড্রক্সিল মূলক আছে 2 নম্বর কার্বনে। তার মানে এখানে দেখো কার্যকরী মূলকের অবস্থান পাল্টে যাচ্ছে, তাহলে একে বলবো অবস্থান ঘটিত সমবায়ব। তাহলে ভালো করে শুনে নাও, 2 আর 3 কোশ্চেন দেখো একসঙ্গে সলভ হচ্ছে। তাহলে যে সমস্ত যৌগের গঠন সংকেত একই কিন্তু কার্যকরী মূলক আলাদা, দেখো একটার কার্যকরী মূলক হচ্ছে হাইড্রক্সিল, একটার কার্যকরী মূলক হচ্ছে ইথার, তাদেরকে বলবো কার্যকরী মূলক ঘটিত সমবায়ব। আর যে সমস্ত যৌগের গঠন সংকেত একই কিন্তু কার্যকরী মূলকের অবস্থান আলাদা, একটা OH আছে, একটা OH ফার্স্ট আর একটা সেকেন্ডে আছে, তাদেরকে বলবো অবস্থান ঘটিত সমাবয়ব, এবং একে বলবো অবস্থান ঘটিত সমাবয়বতা। তাহলে আশা করি অবস্থান ঘটিত সমাবয়বতা এবং কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা বুঝতে পারলাম, ঠিক আছে? চলো তারপর আসছে একটা ইউপ্যাক নামকরণ। দেখো ইউপ্যাক নামকরণ তো থাকবেই বাবা, তাই না? ইউপ্যাক নামকরণ তো ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো চলো ইউপ্যাক নামকরণটা বুঝে নিই। তাহলে আমরা আগের ক্লাসে জৈব রসায়নের লাস্ট ক্লাসে ইউপ্যাক নোমেনক্লেচার নিয়ে বলেছিলাম। তাহলে CH3CH2OH তোমরা প্রত্যেকে এটা নাম পারবে, আমি ড্যাম শিওর প্রত্যেকে পারবে। চটপট করে ফেলো না, পজ করো দিয়ে মিলিয়ে নাও তো যে স্যার ঠিক করছে কিনা, ঠিক আছে? চলো তাহলে দেখো আমি বারবার বলেছিলাম OH যেখানে তাকে আগে নামকরণ দেওয়ার চেষ্টা করো, তাহলে এটা 1, এটা 2, এটা 3।
আর 2 এর মধ্যে কি আছে, এই গ্রুপটার নাম বলেছিলাম মিথাইল, তাহলে এর নাম হবে 2 মিথাইল, কি লিখবো, প্রোপান। এটা প্রোপান, নিশ্চয়ই 3টে কার্বন আছে, প্রোপান 1, নিচে লিখছি হ্যাঁ, অল। তাহলে এর নাম হচ্ছে 2 মিথাইল প্রোপান 1 অল। কেন প্রোপান বলছি, কারণ দেখো কার্বন কটা আছে, কার্বন আছে তোমার 3টে কার্বন মানে কি হয়, প্রোপান। চলো পরেরটা করি, 5 নাম্বার, এলপিজি ও সিএনজির প্রধান উপাদান। 5 নম্বর প্রশ্ন। তাহলে এলপিজি এর পুরো কথা হচ্ছে কি না, তো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। দরকার পড়লে বাংলায় লিখবে, ভুল লিখবে না, ঠিক আছে। তাহলে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি, আর সিএনজির পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজির পুরো উপাদান হচ্ছে মিথেন, CH4, অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের মধ্যে প্রধান উপাদান হিসেবে মিথেন পাওয়া যায়। কিন্তু লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে তুমি পাবে হচ্ছে বিউটেন, আইসোবিউটেন, আর কি পাবে, প্রোপেন, প্রোপিন, এগুলো সব পাওয়া যায়। মনে রাখবে এলপিজির কোনো কিন্তু গন্ধ নাই, এলপিজির অ্যাকচুয়ালি কোনো গন্ধ নাই। তাহলে বলবি স্যার আমাদের বাড়িতে তো গ্যাস লিক হলে আমরা গন্ধ পাই, হ্যাঁ পাও। সেটা অ্যাকচুয়ালি কিসের বলতো, বাইরে থেকে গন্ধ মেশানো হয়। তার নাম কি জানো, তার নাম হচ্ছে ইথাইল মার্কআপটা। দেখবে ইউপ্যাক নামকরণে বলেছিলাম মার্কআপটা গ্রুপ, ইথাইল মার্কআপটা। তাই মনে রাখবে এর সংকেত হচ্ছে C2H5SH, ইথাইল মার্কআপটার সংকেত। তাহলে এলপিজিতে যে দুর্গন্ধযুক্ত পদার্থ মিশানো হয় তার সংকেত কি হবে, C2H5SH, এবং এর নাম কি হবে, ইথাইল মার্কআপটান। তাহলে এলপিজির পুরো নাম, তাদের উপাদান এবং তাতে কি মেশানো হয় সবকিছু দেখো এক ভিডিওতে, এক কোশ্চেন আমি বলে দিলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা, তোমাদের মাধ্যমিকে কিভাবে উত্তরপত্র লিখতে হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাতে চলেছি, কিছু কিছু টপিক গুলোকে নিয়ে, ঠিক আছে। তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, ঠিক আছে, যেখানে বলে দেওয়া হবে যে মাধ্যমিকের খাতা কিভাবে সাজাবে, একটা 100% খাতা কিভাবে হতে পারে, ঠিক আছে। তার জন্য কিছু রুলস এন্ড রেগুলেশনস আমি ফলো করি এবং আমি সকলকে বলতে পারি এটা ফলো করতে। দেখো এটা কোনো লিখিত রুলস রেগুলেশনস নয়, এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম। সাইকোলজিক্যাল কেন বলছি, ধরো কোনো একটা ভালো খাতা এলো, একদম খুব ভালো, তারপর তোমার একটা অ্যাভারেজ খাতা গেল, কিন্তু তোমার দিক থেকে তুমি বেস্ট লিখেছো, কিন্তু স্যারের কাছে সেটা অ্যাভারেজ মনে হবে, কেন, তার আগে একটা ভালো খাতা চলে এসছে। সিমিলারলি ধরো তোমার আগে একদম খুব বাজে অবস্থার খাতা গেল, একদম যেমন তেমন করে লিখেছে, না নট সো গুড, কিন্তু তোমার একটা অ্যাভারেজ খাতা গেল, সেটাও স্যারের কাছে কি মনে হবে, খুব ভালো লাগলো। কেন, ওই এতগুলো বাজে খাতা মাঝে একটা অ্যাভারেজ খাতাও কিন্তু স্যারের কাছে ভালো লেগে যায়। সো এগুলো সবকিছু কিন্তু সাইকোলজিক্যাল ব্যাপার, এগুলোকে অদেখা করা যায় না, ঠিক আছে। আমরা যতই বলি, কিন্তু দেখো আমরা তো সবাই মানুষ, বা যে স্যারেরা খাতা দেখছেন তারাও তো সকলেই মানুষ, আর ভুল ত্রুটি আমাদের মধ্যে হতেই পারে। এটা এমন কোনো কিছু নয় যে আমি মহামানব, আমার দ্বারা ভুল হবে না, আমি বাপের বাপ সবার বাপ, এরকম হয় না, সবার দ্বারাই ভুল হয়, আমার দ্বারা ভুল হতে পারে, তুমি ভিডিও দেখছো তোমার দ্বারাও ভুল হতে পারে। তো পড়া মনে রাখাটা বা পড়া করতে গিয়ে এই করাটা, ভুলে যাওয়াটা, এটা কোনো রকমের কোনো সমস্যা নেই, ওটা আমারও হয় তোমারও হতে পারে। এমন অনেক কিছু আছে যেগুলো আমি ভুলে যাই, তুমিও ভুলে যেতে পারো। পার্থক্য কি, যে সেই ভুলটাকে রেকটিফিকেশন করা, যে আমরা যত তাড়াতাড়ি সেটাকে রেকটিফিকেশন করব তত আমাদের ভালো হবে, ঠিক আছে। তো সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও আমি আলোচনা করব, তোমাদের সঙ্গে থেকো তোমরা, ঠিক আছে। আশা করছি ভালো লাগবে তোমাদের। চলো নেক্সট, মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া 6 নম্বর। দেখো মিথেন যদি প্রতিস্থাপন বিক্রিয়া করা হয় ক্লোরিনের সঙ্গে, তো স্বাভাবিক অবস্থায় মিথেন কিন্তু ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে না। আর মিথেন কেন প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, দেখো মিথেনের তো 4টে হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ, তার মানে কোনো না কোনো ভাবে একটা হাইড্রোজেনকে বেরোতে হবে আর অন্য কিছুকে এখানে ঢুকতে হবে। তাহলে একটা কিছু বেরিয়ে গিয়ে সেই জায়গাটায় অন্য কিছু ঢোকা, এটাকে আমরা বলি প্রতিস্থাপন, ঠিক আছে। সো মিথেনের এখানে কি হবে, প্রতিস্থাপন বিক্রিয়া হবে। তো মিথেনকে যদি নর্মালি ক্লোরিনের সঙ্গে রেখে দাও তাহলে কোনো রকমের বিক্রিয়া হবে না, কিন্তু একে যদি বিক্ষিপ্ত সূর্যালোকের মধ্যে নিয়ে আসো, অর্থাৎ সূর্যালোকের মধ্যে নিয়ে আসো, তাহলে CH4 + Cl2, সূর্যালোক আমি লিখলাম কি H নিউ, এই যে নিউ, এই নিউ, এটা নিউ চিহ্ন, নিউ নয় হস্যই হস্য নিউ, এই নিউ চিহ্নটাকে বলা হয় কম্পাঙ্ক, আর আমরা H কে বলা হয় প্ল্যাঙ্কের ধ্রুবক, H কে বলা হয় প্ল্যাঙ্কের ধ্রুবক। আর H নিউ এটা মানে হচ্ছে এনার্জি, E = H নিউ, এটা দিয়েছিলেন আমাদের ম্যাক্স প্লাঙ্ক, হোয়াটএভার ছেড়ে দাও। তো দেখা যায় এখান থেকে কি হয়, সূর্যালোকের উপস্থিতিতেই শুধুমাত্র এখান থেকে একটা হাইড্রোজেন, অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা ক্লোরিন পরস্পর যুক্ত হয়ে তৈরি করে HCl,
আর এখানে একটা হাইড্রোজেনের বদলে একটা ক্লোরিন ঢুকে গেলে তৈরি হয় CH3Cl। তার মানে অ্যাকচুয়ালি মিথেনের সঙ্গে ক্লোরিন যদি বিক্রিয়া করানো হয় তাহলে তৈরি করে CH3Cl প্লাস HCl। এই CH3Cl প্রথম ধাপে তৈরি হয়, এর নাম বলা হয় মনোক্লোরোমিথেন। একে বলা হয় মনোক্লোরোমিথেন, মাথায় রাখবে। হ্যাঁ, আবার বিক্রিয়া এখানে থেমে যায় না। CH3Cl আবার Cl2 এর সাথে বিক্রিয়া করে HNO এর উপস্থিতিতে এবং CH2Cl2 প্লাস HCl তৈরি করে। এর নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন। এর নাম কি বললাম? ডাইক্লোরোমিথেন। এই ডাইক্লোরোমিথেন আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে দিয়ে তৈরি করে CHCl3 প্লাস HCl। এর নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন। এর নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন এবং এটাকে তুমি খুব ভালোভাবে চেনো। ট্রাইক্লোরোমিথেন এটার নামই হচ্ছে কি? ক্লোরোফর্ম। এটাকে আমরা বলি ক্লোরোফর্ম। তাই মনে রাখবে ট্রাইক্লোরোমিথেন এর নাম হচ্ছে ক্লোরোফর্ম। এবং এই ট্রাইক্লোরোমিথেন আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে অতিবেগুনি এই সূর্যালোকের উপস্থিতিতে দিয়ে কার্বন টেট্রাক্লোরাইড এবং HCl তৈরি করে। তাহলে এই হলো মিথেনের টোটাল প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রত্যেকটা কথা তোমাকে এখানে লিখতে হবে, প্রত্যেকটা বিক্রিয়া তোমাকে লিখতে হবে, এটা মাথায় রাখবে। প্রথমেটা হলো কি? মনোক্লোরোমিথেন, পরেরটা কি হলো? ডাইক্লোরোমিথেন, তারপরটা ট্রাইক্লোরোমিথেন, তারপরটা ট্রাইক্লোরোমিথেনের নাম কি বললাম? ক্লোরোফর্ম, এবং পরেরটা কি তৈরি হয়েছে? কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, চলো পরেরটা শুরু করি। তাহলে আশা করি আমি একটু সরে গেলাম যাতে তোমরা এটা দেখতে পাও। ঠিক আছে, আশা করি তোমরা এটা টুকে নিয়েছো। চলো পরেরটা শুরু করি। কোশ্চেনগুলো কেমন লাগছে তোমাদের? কোশ্চেনগুলো লাইভ ক্লাস হলে হয়তো জিজ্ঞেস করতে পারতাম, এখানে জিজ্ঞেস করে নিচ্ছি। খুব ইন্টারঅ্যাক্ট করার ইচ্ছা করে তোমাদের সঙ্গে। ঠিক আছে, তো তোমরা তাড়াতাড়ি বেশিরভাগ করে টেলিগ্রামে জয়েন করো, তাহলে আমরা হয়তো গুগল মিটের একটা কোনোদিন ক্লাস রাখতে পারবো। ঠিক আছে, তো তোমরা তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করো, আমাদের অনলি ফিজিক্স। ঠিক আছে, সেই অনলি ফিজিক্স টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু এবার গুগল মিটে যদি পারি একটা ক্লাস নেবো। ঠিক আছে, যতটা পারবে তোমরা চেষ্টা করো বেশি করে জয়েন করা। ঠিক আছে, চলো 7 নম্বর কোশ্চেন আসি। ব্রোমিনের সঙ্গে ইথিলিনের জুট বিক্রিয়া। দেখো, ইথিলিন যে একটা অসম্পৃক্ত জৈব যৌগ, তার প্রমাণ হচ্ছে সে জুট বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে মাথায় রাখবে যে সমস্ত পদার্থ জুট বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তারা হচ্ছে অসম্পৃক্ত। আর অসম্পৃক্ত দু রকমের হয়, একটা হচ্ছে দ্বিবন্ধন আর একটা হচ্ছে ত্রিবন্ধন। তাহলে যদি আমরা ইথিলিন, যেটাকে বলছি আমরা CH2 ডাবল বন্ড CH2, তার সাথে ব্রোমিনের বিক্রিয়া করাই কার উপস্থিতিতে? কার্বন টেট্রাক্লোরাইড। মনে রাখবে দ্রাবক রূপে আমরা কার্বন টেট্রাক্লোরাইড নেব। তার ফলে এই ডাবল বন্ডের একটা বন্ড খুলে যাবে। তো ভাবো, এখান থেকে যদি একটা বন্ড খুলে যায় তাহলে এখানে একটা হাত, এখানে একটা হাত চলে আসবে, কারণ এই হাতটা খুলেই তো এখানে আর এখানে যাবে। এবার একটা ব্রোমিন এখানে, একটা ব্রোমিন এখানে ঢুকবে। তাহলে অ্যাকচুয়ালি সিচুয়েশনটা এরকম দাঁড়াবে, CH2 এবং নিচে একটা বিআর, CH2 নিচে একটা বিআর। তাহলে এরকম দাঁড়াবে। এর নাম কি হবে? এর নাম হবে 1,2 ডাইব্রোমো। নিশ্চয়ই তোমরা জানো, ইথেন। তাহলে এর নাম হবে 1,2 ডাইব্রোমো ইথেন। তাহলে এটা মাথায় রাখবে। এইগুলোকে বলা হয় রূপান্তর করো। তোমাকে ধরো কোশ্চেন এটা দিলাম, যে কোশ্চেন আমি কি করলাম, যে রূপান্তর করো দিয়ে আমি এটা মিটিয়ে দিলাম। আচ্ছা, তোমরা টুকে নিয়েছো আশা করছি, নাহলে পজ করে তো টুকতেই পারবে নাকি। তোমাকে বলবে রূপান্তর করো এখান থেকে এইটুকু। তাহলে তোমার কাজ হচ্ছে কি, এখানে কি হচ্ছে? এইটুকু বসা। তাহলে এখানে কি হচ্ছে? এইটুকু বসাবো আমরা। তাহলে 7 নম্বর কোশ্চেনটা পেয়ে যাবো। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে কি বসবে? ব্রোমিন আর কার্বন টেট্রাক্লোরাইড। সেরকমই একটা প্রমাণ বা কোশ্চেন আমি চয়েস করেছি। দেখো, তোমরা যদি দেখতে পাও, দেখে নাও, যে প্রমাণ করো অ্যাসিটিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তোমাকে ইথিলিন দিয়েও দিতে পারে, তাহলে আগের বিক্রিয়াটাও কিন্তু হবে ইথিলিন দিয়ে। তাহলে এটাও করবো আমরা অ্যাসিটিলিন দিয়ে। তাহলে অ্যাসিটিলিন যদি হয় তাহলে অ্যাসিটিলিনের জুট বিক্রিয়া করো। তাহলে CH ট্রিপল বন্ড CH, এর সাথে তুমি জুট বিক্রিয়া ঘটাও হাইড্রোজেনের। কিভাবে না, তো লিন্ডলার অনুঘটক দিয়ে দাও। লিন্ডলার অনুঘটক। লিন্ডলার অনুঘটকটা কি না, তো প্যালাডিয়াম দিয়ে আংশিক নিষ্ক্রিয় বেরিয়াম সালফেট। ঠিক আছে, তাহলে PD প্লাস BaSO4 উইথ কুইনোলিন, এটাকে বলবো আমরা লিন্ডলার অনুঘটক। তোমাদের বই অন্য কিছু লিন্ডলার অনুঘটক হিসেবে থাকতে পারে। তো লিন্ডলার অনুঘটক যদি দাও তাহলে দেখা যায় CH2 ডাবল বন্ড CH2 তৈরি হচ্ছে। তারপরে দেখো, অ্যাকচুয়ালি এই হাইড্রোজেনটা কিন্তু এখানে ঢুকে গেল এবং একটা বন্ড খুলে গেল। একটা বন্ড খুলে গিয়ে এই একটা বন্ডের একটা বন্ডের একটা এখানে চলে এসছে। তো তুমি লক্ষ্য করতে পারছো যে অ্যাসিটিলিনটা থেকে তৈরি হচ্ছে ইথিলিন, এবং আমরা এখানে বুঝতে পারছি যে হাইড্রোজেন সরাসরি যুক্ত হয়ে গেছে। এবং যে সমস্ত যৌগে হাইড্রোজেন সরাসরি যুক্ত হবে তাদেরকে আমরা কি বলবো? অবশ্যই তাদেরকে বলবো আমরা কি, তারা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ক্লিয়ার হয়েছে আশা করছি, বুঝতে পেরেছি। চলো
দেখছো কত সহজ এগুলো, তোমরা ভাবো জাস্ট কত সহজ। কিন্তু আমাদের এমন লাগে কেন যে জৈব রসায়ন এত কঠিন? বলবে স্যার আপনি তো সব এগুলো, আরে হ্যাঁ আমার ঠিক আছে, কিন্তু তোমরাও তো সারা বছর ধরে পড়ছো না। তো আমার এই 3টে সেশনের পর যদি আরো একটা জৈব রসায়ন দরকার হয়, তোমাদের বললাম কমেন্ট করবে, তোমাদের কমেন্ট করতেই হবে, যাদের যাদের দরকার তোমাদের সবার কমেন্ট করতে হবে। তো আরো একটা সেশন দরকার। তো 4টে সেশন যদি পড়ে দিই, জৈব রসায়ন থেকে আর কোনো কিছু আটকাবে তোমার মনে হয়? এভরি কোশ্চেন শুড বি আনসার্ড। আর যাদের এখনো ইউপ্যাক দেখা হয়নি, তোমরা কাইন্ডলি ইউপ্যাক নমেনক্লেচারটা দেখে নাও, ঠিক আছে? ওকে, চলো 9 নম্বরে আসি। আচ্ছা দেখো 9 নম্বর রূপান্তর দিয়েছে, তাহলে আমি রূপান্তরটাকে উপর থেকে নিচে লিখছি, হ্যাঁ কিছু মনে করো না। তো দেখো CH3CH2OH, এখান থেকে বলেছে কোয়েশ্চেন মার্ক কি দিলে তৈরি হবে CH2 ডাবল বন্ড CH2। আর এখান থেকে যদি আমি ব্রোমিন দিই উইথ কার্বন টেট্রাক্লোরাইড, তাহলে কি তৈরি হবে? দেখো দুটো কোয়েশ্চেন মার্ক দিয়েছে, বুঝতে পারছো তো? যে আমি এরা হরাইজন্টাল দিয়েছিলাম, আমি ভার্টিক্যাল লিখলাম, অসুবিধা নেই তো কিছু, ঠিক আছে? তাহলে দেখো অ্যালকোহল থেকে ইথিলিন তৈরি করতে হবে, তাহলে অ্যালকোহল থেকে ইথিলিন যদি তৈরি করতে চাও না, তুমি গাঢ় H2SO4 দিয়ে দাও। গাঢ় H2SO4 দিয়ে দিলে অ্যালকোহল থেকে ইথিলিন তৈরি হয়ে যায়। এবার স্যার আপনি কি করে জানেন? ভাই আমি মুখস্থ করেছি, আমি জানি যে ইথাইল অ্যালকোহলের সাথে গাঢ় H2SO4 এর বিক্রিয়ায় ইথিলিন তৈরি হয়, তোমাকেও জানতে হবে না? তুমি না জেনে এগুলো লিখবে কি করে, তাই না? এমন কোনো ফান্ডা নেই অর্গানিক কেমিস্ট্রিতে যেগুলো মুখস্থ না করে তুমি করবে, কি করে মনে রাখবে লাখ লাখ বিক্রিয়া? সো ওরকম ভাবে মনে রাখার কোনো টেকনিক নাই, তোমাকে এগুলো মানে টেকনিক বলতে ওরকম কিছু বোঝার জায়গা নাই, তোমাকে মুখস্থ করতে হবে। এবার যে স্যার বুঝিয়ে দিতে পারেন, তাহলে স্যারের কাছে আমাকেও শিখতে হবে, ঠিক আছে? আমার মনে হয় না। আর তুমি এখানে পাবো ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দিলে কি হবে? তো আমি দেখো ইথিলিনের সঙ্গে ব্রোমিনের যুত বিক্রিয়া এক্ষুনি তো করালাম রে বাবা, তাহলে এখানে কি তৈরি হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, CH2Br আর CH2Br। আর মনে রাখবে জৈব যৌগ তৈরি হওয়ার সব সময় নিচে নাম লিখবে, নাম কি হবে? 1,2-ডাইব্রোমোইথেন। তাহলে মাথায় রাখবো 1,2-ডাইব্রোমোইথেন তৈরি হচ্ছে এখানে। তো কি এমন কঠিন লাগলো এই কোশ্চেনটা? অনেকে এরকম কোশ্চেন দেখে দেখছি পাগল হয়ে যাচ্ছে যে স্যার এই টাইপের কোশ্চেন কিভাবে সলভ করবো টেস্ট পেপারে। আরে বাবা বাচ্চা কোশ্চেন, তোমার এগুলো জানতে হবে যে এখান থেকে এগুলো কি করে তৈরি হয়। প্রত্যেকটা ইকুয়েশন বইয়ে দেওয়া আছে, ভালো করে পড়ো, এক জায়গায় ইকুয়েশন গুলো লেখো, তাহলেই হয়ে যাবে। আবার কি, চলো নেক্সট। আচ্ছা মনোমার ও পলিমার কাকে বলে? পলিমারাইজেশন বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য মাধ্যমিকে। মনোমার কাকে বলে? ধরো আমরা মাঠের মধ্যে আছি, দিয়ে পরপর যদি এরকম করে চেইনের মতো দাঁড়াই পরপর, তাহলে এরকম একটা চেইনের মতো সিস্টেম দাঁড়াবে। আমরা নিজেরা এক একজন একটা চেইনকে তৈরি করছি, এই চেইনটাকে বলছি পলিমার, এবং আমরা এক একজন মনোমার। মানে ধরো এইরকম যদি মার্কার থাকে, এরকম মার্কার গুলোকে পরপর যদি জুড়ে দেওয়া হয়, তাহলে এরকম একটা মার্কারের চেন তৈরি হবে, এই চেনটাকে বলবো পলিমার, আর এক একটা মার্কারকে বলবো মনোমার। তাহলে মনোমার মানে হচ্ছে একটি দীর্ঘ শৃঙ্খলের ছোট ছোট অংশগুলোকে বলছি মনোমার, আর পলিমার হচ্ছে একটা বৃহৎ অংশ। তাহলে কয়েকটি ছোট ছোট টুকরো বা অংশ যুক্ত হয়ে একটা লম্বা যে চেন তৈরি করে তাকে বলবো পলিমার, আর সেই ছোট ছোট অংশগুলোকে আমরা কি বলবো? মনোমার। তাহলে এইভাবে মনোমার পলিমার বুঝবো। দেখো পলিমার কথাটা এসছে দুটো থেকে, একটা হচ্ছে পলাস বা পলুস, আর একটা হচ্ছে মেরোস। পলুস এবং মেরোস, এবং এই পলুস বা পলাস মানে হচ্ছে বহু, আর মেরোস মানে হচ্ছে অংশ। অ্যাকচুয়ালি বহু অংশ যুক্ত হয়ে তৈরি করে পলিমার। এখন ইথিলিনকে যদি আমি কতগুলো ইথিলিন, 1000, 1500, 2000 মলিকিউল অফ ইথিলিনকে প্রায় 1500 অ্যাটমসফিয়ার চাপে এবং 170 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রাখি, তাহলে দেখা যায় এই মাঝের বন্ডটা ভেঙে গিয়ে তারা নিজেরা পরস্পর যুক্ত হয়ে যায়। কেমন? একটা বিশাল বড় চেনে, ধরো তুমি 1000টা রেখেছিলে, ওই 1000 জন পরস্পর যুক্ত হয়ে গেল, 1000টা পরস্পর যুক্ত হয়ে গেল, এবং এই এনটা হবে এইখানটাতে, হ্যাঁ মাথায় রাখবে, এই আছে এইখানে হবে এন, দেখা যাচ্ছে এবার আশা করছি। তাহলে এখানে হবে এন। তাহলে এই যে পরপর যুক্ত একটা বিশাল বড় ইথিলিনের চেন তৈরি হলো, একে বলবো কি? পলিইথিলিন, বা একে বলবো পলিথিন। তাই মাথায় রাখবে এটাকে বলবো পলিমারাইজেশন বিক্রিয়া। কেন পলিমারাইজেশন বিক্রিয়া বলবো? কারণ এই বিক্রিয়ার সাহায্যে আমরা পলিমার তৈরি করছি, সো পলিমারাইজেশন বিক্রিয়ার সাহায্যে পলিমার আমরা তৈরি করতে পারছি। আশা করি তোমাদের বুঝতে পেরেছো এই পয়েন্টটা, ঠিক আছে? আচ্ছা পলিমার এরকম বহু আছে, যেমন ধরো পিভিসি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, এর মনোমার হচ্ছে
ভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, যেমন হচ্ছে টেফলন, টেফলনের মনোমার হচ্ছে CF2 ডাবল বন্ড CF2 1122 টেট্রাফ্লোরোইথিলিন। তো এগুলো তোমরা মনে রাখবে। পিভিসির কাজ কি? বোতল পাইপ তৈরি করা। আর টেফলনের কাজ কি? ননস্টিক বাসনপত্র তৈরি করতে টেফলন কাজে লাগে। ঠিক আছে, এই পার্টটা তোমরা কিন্তু করে রাখবে। নেক্সট, তারপর দিয়েছে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া। তুমি বলো আমাকে, সোডিয়াম হাইড্রোক্সাইডটা একটা ক্ষার আর অ্যাসিটিক অ্যাসিড কি? অ্যাসিড। ক্ষার আর অ্যাসিডের বিক্রিয়া কি তৈরি হবে? লবণ জল তৈরি হবে। তাহলে আমরা যদি করি CH3COOH প্লাস NaOH, তাহলে কি তৈরি হবে দেখো। তাহলে এই বিক্রিয়ার ফলে দেখো এখানকার H আর এখানকার OH যুক্ত হয়ে তৈরি করবে H2O। বলো বুঝতে পারলে কিনা? এই H আর এই OH যুক্ত হয়ে তৈরি করবে H2O, আর CH3COO আর Na যুক্ত হয়ে তৈরি করবে সোডিয়াম অ্যাসিটেট। তাই এখানে লিখে নেবো এটার নাম কি? সোডিয়াম অ্যাসিটেট, আর এটা কি হবে? জল। তাহলে বুঝতেই পারছো অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া কি তৈরি হলো? লবণ জল। তুমি দেখতে পাচ্ছ এখানে সোডিয়াম অ্যাসিটেট লবণ তৈরি হচ্ছে এবং H2O জল তৈরি হচ্ছে। আই হোপ 11 নম্বর কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। আশা করি টুকেও নিয়েছো। আমি বেশি সময় ওয়েস্ট করছি না, কারণ তোমাদের সময় যথেষ্ট দামি। ঠিক আছে, আমার অযথা ভিডিওতে ভিউ বলবো না, টাইম বাড়িয়ে তোমাদের বেকার শুধু টাইম ওয়েস্ট করতে চাইছি না। সেজন্য আমি খুব দ্রুত এগুলোকে করাচ্ছি, কারণ কি, যাতে তোমাদেরও খুব তাড়াতাড়ি এগুলো দেখে মাথায় ঢুকে যায়। ঠিক আছে, লাস্ট প্রশ্ন আজকের। আর ডজন অফ কোশ্চেন চয়েস করেছিলাম আমরা 12। ইথাইল অ্যালকোহল আর সোডিয়ামের বিক্রিয়া। তো দেখো, যদি ইথাইল অ্যালকোহল নাও C2H5OH আর তার সাথে যদি সোডিয়াম নাও, তার ফলে তৈরি হয় হাইড্রোজেন গ্যাস আর তৈরি হয় C2H5ONA। কিন্তু দেখো ব্যালেন্স হলো না, হাইড্রোজেন H2 লাগবে, তাই এখানে 2 দাও, এখানে 2 দাও, এখানে 2 দাও। তাহলে এটার নাম হবে সোডিয়াম ইথোক্সাইড। কি হবে? সোডিয়াম ইথোক্সাইড। তো অ্যাকচুয়ালি সোডিয়াম ইথোক্সাইড তৈরি হয় আর হাইড্রোজেন গ্যাস। এটা অনেক সময় শর্ট প্রশ্ন দেয় যে ইথানলের সাথে সোডিয়ামের ধাতুর বিক্রিয়ায় কোন গ্যাস তৈরি হয়? কি তৈরি হবে? হাইড্রোজেন। দেখো বিক্রিয়াগুলো কত ইজি। এবার ইজি লাগছে বাবু কারণ আমি মুখস্থ করেছি। তোমার কাছে ইজি কখন লাগবে? যখন তুমিও মুখস্থ করবে। সো তুমি মুখস্থ করো না। তোমার মুখস্থ কিভাবে করবে? বিক্রিয়াগুলো একটা খাতায় লেখো, খাতায় লিখে বারবার রিভিশন মারো, বারবার রিভিশন মারো। তুমি 7 দিন এরকম করো, তো দেখো তো 8 দিনে তোমার বিক্রিয়াগুলো মুখস্থ হয় কিনা। তারপর আমাকে বলবে যে স্যার না, তাও মুখস্থ হচ্ছে না আমার। তখন আমি মাথায় হাতুড়ি বাড়ি মেরে মেরে একটা করে যেমন পেরেক ঢোকায় ওরকম করে বিক্রিয়া ঢুকিয়ে দেবো। ঠিক আছে, ওকে। তাহলে ডজন অফ কোশ্চেন আজকে আমরা এখানে শেষ করলাম। আশা করি তোমাদের সেশনটা ভালো লাগলো। সেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ঘন্টি টিং টং ওটাকে দাবি দাও। ঠিক আছে, আবার পরে কোনো একটা ভিডিওতে দেখা হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।